আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রায় প্রতিদিনই নতুন নতুন তথ্য আসছে জনাব বেনজির আহমেদের সম্পর্কে। তার সম্পর্কে কথা বলবেন না এই চিন্তা ভাবনা করলেও না কেন জানি হয়ে ওঠে না, তাকে নিয়ে কথা বলতে হয়। গতকাল যে ব্যাপারটা চলে আসলো যে দুদক বেনজির আহমেদকে তলব করেছেন। তথ্য মতে 6 তারিখ সম্ভবত তাকে দুদু দেখা করতে বলেছেন এবং 9 তারিখ তার স্ত্রী এবং তার কন্যাকে দেখা করার জন্য, সাক্ষাৎ দেওয়ার জন্য তলব করা হয়েছে। মোট কথায় এই মুহূর্তে প্রায় 650 বিঘা জমি এই তিনজনের আন্ডারে আছে সমস্ত বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে, এবং পাশাপাশি তিনি অবশ্যই টাকা পৃথিবীর বিভিন্ন দেশে লন্ডারিং করেছেন। এটা স্বাভাবিক, আর কোনো বিচারেই ভাবা যাবে না যে বেনজির সাহেব এতটা বোকা। তিনি যে ক্ষমতার বলয়ের মধ্যে ছিলেন, সেই বলয় থেকে তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেখানে পছন্দ হয়েছে গোপালগঞ্জ সহকারে বিভিন্ন জায়গায় যে ক্রয় করেছেন, এটা ছিল তার হ্যাডাম। তিনি হয়তো কখনো কল্পনাও করেননি যে তিনি এইভাবে কখনো আইনের সামনাসামনি আসতে হবে। এবং এই যে আমি গতকাল একটা ভিডিও করেছিলাম, সেখানে বোঝানো একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছিলাম, সেটা হলো যে তার এই সম্পদের জন্য কি তাকে বর্তমানে হ্যারাসমেন্ট করা হচ্ছে? প্রশ্ন যদি হয় তাহলে নিতান্তই উত্তরটা আসবে না। কেন না আসবে? দেখেন, এই সম্পদগুলি তার এখন না, যে অনেক আগেই সম্পদগুলি বিভিন্ন সময় ক্রয় করেছে। বিশেষ করে এই সম্পদগুলি তিনি ক্রয় করার উল্লেখযোগ্য টাইমটা যদি বলি, যখন তিনি ডিবি ছিলেন, র্যাবের প্রধান হলেন, তারপরে তার সম্পদের পরিমাণ একটু হুড় করে বেড়েছে। একটি তথ্য দেখে অবাক হয়ে যাই, সেটা হলো তিনি একই দিনে গুলশানে প্রায় 4টা ফ্ল্যাট ক্রয় করেছেন। আমাদের অনেকেই আছে যাদের মন খারাপ হলে বিভিন্ন সময় মার্কেটিং করে, একেধারে 1-2টা শার্ট আমরা ক্রয় করে থাকি মনকে ভালো করার জন্য। বেনজিরের মতো লোকজন একবারে 4টা ফ্ল্যাট গুলশানের মতো জায়গায় ক্রয় করবে, হয়তো তার মনটা ওই দিন বেশি খারাপ ছিল ভালো করার জন্য। তবে এই তথ্যগুলি উঠে আসায় একটা জিনিস প্রমাণিত হয়েছে, মানে আমরা জানতে পারলাম। এতদিন তো আমরা আইডিয়া করতাম যে বিভিন্ন শ্রেণীর লোক আছে যারা মন যা চায় তাই করতে পারে, হয়তো এই জিনিসটা এখন বের হয়ে আসলো। আমরা মানে চাক্ষুষ দেখতে পারলাম যে একদিনে গুলশানের মতো জায়গায় 4টা ফ্ল্যাট ক্রয় করা। ইমাজিন। বেনজিরকে নিয়ে এই মুহূর্তে অনেক ধরনের তর্ক আছে। কেউ কেউ বলতে চেষ্টা করছে এটা সরকার এক ধরনের আই ওয়াশ, কেউ কেউ বলার চেষ্টা করছে যে না, এটা নিয়ে অনেক দূর যাবে। প্রথমত আমারও মনে হচ্ছিল যে এটা সরকারের হয়তো বা আই ওয়াশ, বহির্বিশ্বের অনেক চাপ, সরকারের শাসন ব্যবস্থা নিয়ে অনেক ব্যাপার স্যাপার আছে, আদালত নিয়ে আছে যে আদালত হাসিনার বাইরে যেতে পারছে না, প্রশাসন হাসিনার কবজার মুঠায়। এই কথাগুলিকে ভাঙার জন্য হয়তো বা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ধরনের কাজ করছেন। কিন্তু এখন মুভমেন্ট দেখলে বোঝা যাচ্ছে যে না, মাননীয় প্রধানমন্ত্রী তাকে বিভিন্ন সময় যারা সার্ভ করেছে তার হুকুমে মানবাধিকারকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বিরোধী দলের উপর চরম প্রচণ্ড রকম প্রতাপ খাটিয়ে অত্যাচার করেছে, বিভিন্ন পর্যায়ে মানুষদেরকে হ্যারাসমেন্ট করেছে। এই যে ঘটনাগুলি ছিল, এই যে তাকে যে সার্ভ করা হয়েছে, তাকে যে বিভিন্নভাবে তার হুকুমকে পালন করা হয়েছে ঝুঁকি নিয়ে, আমি বলবো এটা ঝুঁকি নিয়ে, কেননা তারা জানে যে ধরো এই ধরনের যখন মানব অধিকারকে হরণ করা হয়, মানুষকে অত্যাচার করা হয়, সে যে কোনো সময় বড় রকমের বিপদে পড়তে পারে। আন্তর্জাতিক বিপদ তো আছে, এছাড়াও দেশে যদি একটি সঠিক গণতান্ত্রিক পন্থায় কোনো সরকার আসে, তখন কিন্তু তারা এই জিনিসগুলিকে নিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয়, কারণ এটা আমরা জানি। তো সুতরাং অনেক চাপ নিয়ে, অনেক ধরনের চাপ নিয়ে যখন সরকারকে তারা সাপোর্ট করে, সেই সরকার দ্বারা তারা হ্যারাসমেন্ট হবে, এটা হতেই পারে না। কারণ এই প্রত্যেকটা জিনিস অনেক আগেই, এবং তিনি রিটায়ারমেন্টও করেছেন অনেক আগে, তাই না? তো সুতরাং এই মুহূর্তে এসে যখন মাননীয় প্রধানমন্ত্রী সকল সার্ভিসদার যারা সার্ভিস দিচ্ছে, আগামীতে দিবে, তাদেরকে একটা বার্তা মাননীয় প্রধানমন্ত্রী দিতে চাচ্ছেন, যদিও এই বার্তা দেওয়াটা তার জন্য অনেকটা ঝুঁকিপূর্ণ, তারপরও তিনি দিচ্ছেন যে প্রত্যেকেরই একটা লিমিট আছে, রেড লাইন আছে, তা ক্রস করা যাবে না। তোমরা আমাকে সার্ভিস দাও, বিনিময়ে তোমরা একটা
ব্ল্যাঙ্ক চেক নিয়ে যাও, তোমরা যা খুশি তা করো। আমরা জানি বেনজির আহমেদ কিভাবে মানুষকে টর্চারিং করেছে, ব্যক্তিগত পর্যায়ে তিনি যা মন চেয়েছে তাই করেছে, হ্যাডাম দেখিয়েছে। এবং দেখেন সদ্য আরেকজন তাকে যারা হেল্প করতো তাদের মধ্যে হয়তো বা অন্যতম অতিরিক্ত পুলিশ কমিশনার, তাকেও কিন্তু দুদক থেকে তলব করা হয়েছে। তাকেও গতকাল আমি আমার ভিডিওতে শিমুলের বার্তা আমি আপনাদেরকে দিয়েছিলাম যে দেখেন তাকে কিন্তু একবার 2014 সালেও নেওয়া হয়েছিল, দুদক নিয়েছিল। কিন্তু কথিত আছে, যেটা একটা নিউজে এটা প্লে করছে, যে 14 সালে যখন তার সম্পত্তির জন্য, ইনকামের জন্য দুদক তাকে তলব করেছিলেন, এবং তখন এই বেনজির নাকি তাকে সেভ করেছিলেন। আর এই কারণে এখন বেনজিরের সাথে তাকেও ইন করা হচ্ছে। অর্থাৎ তার সম্পদের পরিমাণ আমি কালকে কিন্তু দিয়েছিলাম, একসময় বিরক্ত হয়ে গেছিলাম কত আর করবো। অর্থাৎ বেনজির না, দেখে মনে হচ্ছে বেনজিরকে বিভিন্ন সময় যারা একদম আষ্টে পৃষ্ঠে হেল্প করেছে, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন মানে অর্ডারকে বাস্তবায়ন করেছে, তারা একের সাথে অনেকেই একটা রেড লাইন অর্থাৎ লিমিট ক্রস করেছে। আর তাই মাননীয় প্রধানমন্ত্রী ঝুঁকি থাকা সত্ত্বেও আগামী দিন এবং বর্তমানে যারা মাননীয় প্রধানমন্ত্রীকে সার্ভ করছে, বিভিন্ন সময় তার হুকুমগুলি পালন করছে, তাদেরকেও একটা বার্তা দিছে, তোমাদের একটা রেড লাইন আছে, এই লাইনকে তোমরা ক্রস করো না, ক্রস করলে তোমাদের অবস্থা বেনজিরের মতন হবে। এখন দুদক তাকে তলব করেছে। কেন তলব করেছে? আমরা জানি যে কালের কণ্ঠ পত্রিকায় বেনজির আহমেদের একদম টোটাল ইনকাম টাইমের যে লিস্টটা দেওয়া হয়েছিল, সেতে প্রায় 1,75,00,000 টাকার মতো তার ইনকাম হওয়ার কথা, তাই না? তাহলে এই যে আজকে লক্ষ লক্ষ কোটি টাকার সম্পত্তি পাওয়া গেল, এর ইনকাম সোর্সটা কোথায় এটা দেখবে, তাই না? এটাই তো দেখবে, এবং এটাই তো করে, যে দেখে পরে তার একটা সার্টিফিকেট দিয়ে দেয় যে না ঠিক আছে, তার এই সম্পত্তিগুলি বৈধ উপায়ে নির্ভর। এবং আমরা জানি যে বেনজির আহমেদ মিশনে গিয়েছিলেন, তো মিশনে যে তিনি কয়শো কোটি টাকা ইনকাম করেছিলেন। মিশনে গেলে ভালো একটা স্মার্ট ইনকাম হয়, কিন্তু সেটা তো হাজার হাজার কোটি টাকা না, না? তো দেখা যাক আগামীতে এই যে আজকে তলব করা হলো, তলবের পরে তাকে কি একটি নর্মাল সার্টিফিকেট দেওয়া হবে? না, এই কেসটা আরও অনেক দূর যাবে। তবে লক্ষণ দেখে মনে হচ্ছে এই দৌড়টা আর অনেকটা দূর যাবে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী যখন সিদ্ধান্তই নিয়েছেন সর্বোচ্চ পর্যায়ে থেকে যে বেনজির যেই রেড লাইনটা ক্রস করেছে তাকে একটা বার্তা দিতে হবে, এবং আগামীতে তার মতো যারা আছে এখন চলমান এবং আগামীতে যারা আসবে, কারণ তাকে তো ক্ষমতায় টিকে থাকতে হবে। ক্ষমতায় টিকে থাকতে হলে একটা ফেসিস্ট সরকার, একটা সৌর সরকার, একটা কর্তৃত্বপরায়ণ সরকার যখন ক্ষমতায় টিকে থাকে, তখন তার ওই যে নায়ক চলচ্চিত্রে, ওই যে অনিল কাপুর একটা নায়ক চলচ্চিত্র ছিল না, নায়ক, সম্ভবত নায়কই হবে, ওটার মধ্যে বলছিল উন্মেষপুরে যে আমি যে কুর্সিটার মধ্যে বসি, যে সিটটা সেটা 4টার পা তো একটাও আমার না, তা সুতরাং আমাকে অনেক কিছু হিসাব করে সিদ্ধান্ত নিতে হয়। তো ঠিক ওরকমই যে প্রধানমন্ত্রী এখন যে চেয়ারটায় বসে আছেন, সে চেয়ার একটা অংশ তো তার না, তার জনপ্রিয়তা এখন 5%ও না, কারণ টাকা পয়সা এটা সেটা খরচ করেও 5 বছর 6 বছরের বাচ্চারা এই বছর নির্বাচনে ভোট দিয়েছে, সুতরাং তার কোনো জনপ্রিয়তা নাই। তো এই পাগুলি যাতে আরও অটুট থাকে, এবং পাগুলি যেন ভীষণ ঝড়ের মধ্যেও তাদের লিমিটটাকে তারা ক্রস না করে, এই একটা বার্তা মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে দিচ্ছেন বেনজিরকে ব্যবহার করে।